আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে এ নিয়ে আলোচনা চলছে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ ব্যাপারে কথা বলেছেন সোহেল তাজ, দিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য। গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে তাগিদ থেকেই আজকে এসেছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রাণ। স্পষ্টভাবে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের, আমাদের সেনাবাহিনীদের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ সম্প্রতি একটি লাইভ বার্তায় আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি 16 ডিসেম্বর রাজপথে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থান রাখার ব্যাপারে বিশেষ বার্তা দিয়েছেন। প্রিয় দর্শক, সোহেল তাজ কি বার্তা দিয়েছেন বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শেখ হাসিনার পরিবারের পক্ষ থেকে সজীব ওয়াজেদ জয় তার সমর্থন প্রকাশ করেছেন এবং বলেছেন দল আবারও জনগণের সেবায় বীরের বেশে ফিরে আসবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান, আপনারা একা না, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি, আমরা আপনাদের সাথে আছি। দেশকে আমাদের নেতাকর্মীদেরকে, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। এদিকে শেখ হাসিনা আবারও রাজনীতি ও ক্ষমতায় আসুক, কত পার্সেন্ট মানুষ সমর্থন করে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আওয়ামী লীগ একটা কাল্ট অ্যাটিটিউড। শেখ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে, যদি আমার মা বাপকে অপমান করা হয়, আমার জন্মদাতা মা বাপ, তথাকথিত জননেত্রীর নামে শেখ হাসিনার গোষ্ঠী গিলাই আমি। যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম, সেই সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেলে তারা চলে গেছে, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে, ঘরে থাকতে পারছে না, সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনো করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনো করে, তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই। আওয়ামী লীগ একটা কাল্ট, ফ্যাসিস্ট কাল্ট। যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। বাংলাদেশের মানুষদের তো ভোটাধিকার দেয়ই নাই, ব্যঙ্গ বিদ্রুপ করেছে শেখ হাসিনা, করে নাই। শেখ হাসিনার মুখের ভাষা আমরা জানি না। শেখ হাসিনার খ্যাতা পড়ি আমি, কুষ্টি গিলা শেখ হাসিনার, যে কিনা আমার মা বাবাকে অপমান করার রাস্তা করে দেয়। আমার মা বাবা কোনোদিন হারাম খায় নাই। আমার বাবার সম্মান সারা বাংলাদেশে সমাদৃত একজন সৎ লোক হিসেবে। শেখ হাসিনার অপসারণ চাওয়া কি আমার জন্য গুনাহ? 40টা বছর যে কিনা পার্টি দখল করে রেখেছে মাফিয়ার মতো, তার মাফিয়া গ্যাংদের দ্বারা শেখ হাসিনার রিটায়ারমেন্ট চাওয়া আমার জন্য গুনাহ? 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলছেন মুসলিমদেরকে যে নবী মারা গেলে কি তোমরা ঈমান ছেড়ে দেবে? নবীরা আসছে গেছেন, মারা গেছেন। কারণ উহুদের যুদ্ধে অনেকে মনে করেছিল যে হযরত সাল্লাল্লাহু মারা গেছেন, এর জন্য অনেকে ঈমান ত্যাগ করা শুরু করেছিল। তাই আল্লাহ বলেছিলেন নবী মারা গেলে কি তোমরা ঈমান ছেড়ে দিবে? তাই শেখ হাসিনার বিকল্প নাই। তারা নবীর চেয়ে উপরে উঠে ফেলেছে। শেখ হাসিনার বিকল্প নাই। মানে শেখ হাসিনা মরলেও শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে। এবং আওয়ামী লীগের যারা নীরব, যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন, তারা চুপ। তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং, এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয়। আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই আমি, শেখ হাসিনার আমি গোষ্ঠী কিলাই। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, নতুনভাবে আসতে হবে, নতুন আওয়ামী লীগ আসতে হবে, দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে, আরো করবে সোজা, আরো শাস্তি প্রাপ্য হবে। কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ, শেখ হাসিনা না। আরে ভাই, শেখ হাসিনা কি মরবে না? 2 দিন পরে বুড়ি তো মরবে। তখন কি করবেন? তখন শেখ হাসিনা ভূত আওয়ামী লীগ শাসন করবে? বাদ দেন, অ্যাটিটিউড বদলান না। আমরা আরেকটা মতিউর দেখতে চাই না রাজস্বে।
আমরা আরেকটা বেনজির হারুন দেখতে চাই না পুলিশে। না, আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা পালিয়ে যেতে দেখতে চাই না। আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না। টুপ করে চুবাবো পদ্মা নদীতে বলে। এখন ফালুর কি হবে? এ সকল নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার, দেশদ্রোহী বলে স্লোগান দেবে, এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না। তাই আওয়ামী লীগে গণতন্ত্র আনতে হবে, শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ করতে হবে, সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী লীগের কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে, হাসিনার ভূত ত্যাগ করতে হবে। সেই আওয়ামী লীগের কথা আমি বলি না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বসে রয়েছে কাঁধে। আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। যারা মনে করে আমার সামনে থেকে দূর হও। মুফাসিল ইসলাম সাবস্ক্রাইবারের ধার ধারে না, কারণ সত্যভাষী বন্ধুর আমার অভাব নেই, তারা আমার আসসালামু আলাইকুম। বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ এখনো আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়? এটি আসলে জরিপ করা কিন্তু বেশি বড় কোনো ইস্যু না বা বড় কোনো বিষয়ও না যে আপনি এটি জরিপ করতে গেলে আপনার বিদেশ থেকে কোনো প্রতিনিধি দল বাংলাদেশে আনতে হবে, তেমনটা কিন্তু নয়। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িত একটি নাম। তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এদেশের স্বাধীনতার আগেই বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। তখন তাদের নেতৃত্বে এই যে যুদ্ধ সংগঠিত হয় বাংলাদেশে 1971 সালে, সেই যুদ্ধের কিন্তু নেতৃত্ব দিয়েছে সেই বাংলাদেশ আওয়ামী লীগ। তার মানে এই দলটি গোটা বাংলাদেশের নেতৃত্বের মধ্যে মূল ফ্রন্টে কিন্তু এই দলটির অবদান রয়েছে। এখন যদি আপনি বলেন যে এই দলটি কি শেখ হাসিনার, আমি বলবো যে না, এই দলটি হচ্ছে বঙ্গবন্ধুর দল, এই দলটি হচ্ছে মাওলানা ভাসানীর দল, যারা এই দলকে ভালোবেসে এই দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই দলের সভাপতি হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন এই দলের যে সভাপতি উনি এবং কি বাংলাদেশের প্রাইম মিনিস্টার। এখন উনি যে বাংলাদেশ থেকে ভারত চলে গেলেন আন্দোলনের মুখে পড়ে, এখন উনাকে এই মুহূর্তে কত পার্সেন্ট মানুষ উনাকে ক্ষমতায় দেখতে চায়? এটা যদি আমরা বিশ্লেষণ করি আমাদের কিন্তু মাইক্রোস্কোপ লাগবে না। দেশের বর্তমান পরিস্থিতি এগুলো যদি বিবেচনা করেন তাহলে দেখা যাবে কি দেশের, আপনি গিয়ে দেখবেন, জরিপ করে আপনারা দেখবেন, ইতিমধ্যে তো অনেক সাংবাদিকরা ইতিমধ্যে জরিপ করেছে যে এখনো বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে চায়, বা সেই ভোটের ফলাফলেও কিন্তু শেখ হাসিনা আপনার এগিয়ে রয়েছে জনগণের আপনার জরিপে। এখন যদি আপনি এখন দেশের মানুষকে বলেন যে হা না ভোট দিবেন, আপনার এই ভোট যদি বাংলাদেশের মানুষ দেয় তাও কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় বসার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলবেন যে কেন উনি ক্ষমতায় বসে না এসে? বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছিল, যদি উনি ওই টাইমে না যেতেন তাহলে এই বাংলাদেশের জনগণ আপনার সশস্ত্র যুদ্ধ হতো। কিভাবে হতো? ওই যে আপনার সিরিয়া কি আপনার বাহিরের দেশের শত্রু ছিল? না, তাদের নিজের দেশের শত্রুরাই তারা অভ্যন্তরীণ গৃহযুদ্ধ করেছে অন্য দেশের সহযোগিতা নিয়ে। কিন্তু আসাদ সরকার কিন্তু অনেক বছর, তার পরিবার প্রায় 60 বছর ক্ষমতায় ছিল, 58 বছর, তার বাবা ছিল 32 বছর, সে 24 বছর, প্রায় 54 বছর, 56 বছর এরকম। তার মানে তার বিষয়টা হচ্ছে আলাদা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু 20 বছরের উপরে ক্ষমতার বাইরে ছিল। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ফলো করেই কিন্তু তারা ক্ষমতায় আসছে, বা নির্বাচন দিয়ে তারা নির্বাচনে বিজয়ী হয়ে কিন্তু তারা সংসদ গঠন করছে। তার মানে ওই রকম স্বৈরাচারীর সাথে কিন্তু আপনি শেখ হাসিনার তুলনা দিলে হবে না। এটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে নির্বাচন হয়। আর এখনো যদি এই পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কতটুকু করছে যদি আপনি এটি চিন্তা করেন, বালিশ মাথায় দিয়ে যদি চিন্তা করেন যে গত 15 বছরে বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে, তাহলে আপনি কিন্তু ক্যালকুলেট করে হিসাব মিলিয়ে নিতে পারবেন কেন আজও এদেশের মানুষ শেখ হাসিনাকে চায়। আসলে এটি সময়ের ব্যাপার মাত্র। আমাদের দেশের যে পরিস্থিতি হচ্ছে না, যে আপনি দেখবেন যে এটি একটি সময়ের ব্যাপার, শেখ হাসিনা আবার এসে তার ক্ষমতা বুঝে নিবে। কারণ এদেশের মানুষ জানে যে শেখ হাসিনাকে ছাড়া এই বাংলাদেশ এই মুহূর্তে পরিচালনা করা কতটা যে ট্রাপ ব্যাপার হচ্ছে। তারা যে ইতিমধ্যে বাংলাদেশ পরিচালনা করতে পারতেছে না, এটাও কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে, বা মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে দিয়ে এই বাংলাদেশ পরিচালনা একদম অসম্ভব, বা তারা পারবেও না। এটি কিন্তু এদেশের মানুষ ইতিমধ্যে অলরেডি বুঝে গেছে। তো আগামীতে মানুষ কিন্তু শেখ হাসিনাকে কিন্তু চাইবে ক্ষমতায় দেখার জন্য, বা শেখ হাসিনা এখনো বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন বৈধভাবে, সেটি যদি আপনার লিগেল ওয়েতে উনি যদি বাংলাদেশে আসেন, তাহলে বাংলাদেশের মানুষ ওনাকে অবশ্যই সাদরে আমন্ত্রণ জানাবে এবং কি ওনাকে গ্রহণ করবে। এদেশের কত পার্সেন্ট মানুষ যে শেখ হাসিনার পক্ষে যায়? বেশি জনপ্রিয় ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা?
এই আলোচনা এখন সর্বত্র চলছে। এই আলোচনা এতটাই চলছে যে এই আলোচনা নিয়ে গবেষণা হচ্ছে, এই আলোচনা নিয়ে বিভিন্ন জরিপ হচ্ছে এবং জরিপ যে রেজাল্টগুলো দিচ্ছে সেই রেজাল্টগুলো ভয়াবহ আকারের মনে হতে পারে অনেকের কাছে। আসলে কে বেশি জনপ্রিয়, বর্তমান অবস্থা কি বলছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। সাধারণ মানুষ, মুটে মজুর, রিক্সাওয়ালা, তারা বাজারে গিয়ে হরহামেশাই তাদেরকে বলতে শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ভিডিও পাওয়া যাচ্ছে এরকম, তারা বলছেন আগেই তো ভালো ছিলাম। আগেই তো ভালো ছিলাম বলার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। গত কয়েকদিনে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেছে। সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার পরে সরকার যখন 8 টাকা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল, তখন হঠাৎ করে আবার বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এবং সেই সয়াবিন তেল বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, যেটা বোতলজাত সয়াবিন তেলের দামে বিক্রি করা হচ্ছে। এই যখন অবস্থা বাজারের, তখন সরকার বারবার সিন্ডিকেটের কথা বলছে, অথচ এই সিন্ডিকেট থাকার কথা ছিল শেখ হাসিনার আমলে। শেখ হাসিনার আমলে সিন্ডিকেটের কথা অনেক আলোচিত হয়েছে। এই সরকারও বলেছে শেখ হাসিনা সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছিল। তাহলে এই সরকার সিন্ডিকেটের কাছে কেন জিম্মি? এখন তো কোনো রাজনৈতিক দল নেই। শেখ হাসিনার সময়ে বলা যেত যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এই সিন্ডিকেট চালাতো, এই সিন্ডিকেট ভাঙতে পারেনি, কিংবা শেখ হাসিনা সরকার ইচ্ছাকৃতভাবে এই সিন্ডিকেট ভাঙেনি, যে কারণে দ্রব্যমূল্য কমানো যায়নি। কিন্তু এখন কারা আছে? এখন কি আওয়ামী লীগের লোকজন সিন্ডিকেট চালাচ্ছে? আওয়ামী লীগের লোকজন কি এখন এতটা বেশি শক্তিশালী হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের আমলেও তারা সিন্ডিকেট ধরে রেখেছে, সিন্ডিকেট নিজেদের মতো চালাচ্ছে? সেরকম কি ঘটছে? নাকি সরকার আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে? সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। সিন্ডিকেট আগে যারা চালাতো, এখন নতুন কেউ সেখানে গিয়ে আসন গেড়েছে, যে আসন সরকার ভাঙতে পারছে না, টলাতে পারছে না। এটা সরকারের ব্যর্থতা। আর এই সরকারের ব্যর্থতার ফাঁক গলিয়েই বাজারে নতুন রব উঠেছে, আগেই তো ভালো ছিলাম। সেই ক্ষেত্রে জনপ্রিয়তার দিক থেকে, দ্রব্যমূল্যের জায়গায় জনপ্রিয়তার দিক থেকে ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তা একেবারে তলানিতে এসে গেছে। যদি জরিপের কথা ভাবি, তাহলে বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্ম, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম জরিপ করছে কে বেশি জনপ্রিয়, কার উপরে আপনার আস্থা বেশি, এমন বিভিন্ন শিরোনাম দিয়ে জরিপ করছে, যেগুলো খুব একটা যে যেমন আমি যদি বলি, কথা একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মাসুদ কামালের মানচিত্র একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যারা শেখ হাসিনার বিপক্ষে অহরহর কন্টেন্ট বানাচ্ছেন, শেখ হাসিনার সমালোচনা করছেন এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট সরকার হিসেবে, ফ্যাসিস্ট হিসেবে প্রতিনিয়ত বলছেন, শেখ হাসিনার সমালোচনা করছেন। এরকম অনেক ইউটিউব চ্যানেলও যখন জরিপ করছে যে কে বেশি জনপ্রিয়, কার উপরে আপনি আস্থা রাখছেন বেশি, সেই সব জরিপে আশঙ্কাজনকভাবে হলেও সত্য, সেই সব জরিপে দেখা যাচ্ছে 70%, 80% মানুষ ভোট দিচ্ছে শেখ হাসিনার পক্ষে কিংবা আওয়ামী লীগের পক্ষে। এই জরিপগুলোকে ম্যানিপুলেট করার কোনো সম্ভাবনা নেই, কোনো উপায় নেই, কারণ ইউটিউবে যেভাবে জরিপ করা হয় সেই জরিপ অটো চলতে থাকে। কারোরই ক্ষমতা নেই এটাকে ডিস্ট্রয় করা, এটাকে পক্ষপাতে নিয়ে আসার ক্ষমতা নেই। একটা ইউটিউব চ্যানেল যদি জরিপ করে, সেই জরিপে যদি 60, 62, 70 হাজার ভোট পড়ে, 20 হাজার, 30 হাজার ভোট পড়ে, সেটা কিন্তু বিপুল সংখ্যক মানুষ, জরিপের জন্য বিপুল সংখ্যক মানুষ। আমরাও আমাদের চ্যানেলে জরিপ করেছিলাম, সেখানে অস্বাভাবিক ভোট আমরা দেখেছিলাম। আমরা নিজেরাই বলেছিলাম যে এইটাকে আমরা বিশ্বাস করতে চাই না, আস্থায় রাখতে চাই না, হয়তো এই ভোটগুলো বেশিরভাগই আওয়ামী লীগের সমর্থিত মানুষগুলো দিয়েছে। কিন্তু যেসব প্ল্যাটফর্মে 60 হাজার, 70 হাজার ভোট পড়ছে, এবং আমরা যেমন চেষ্টা করি এ পক্ষ ও পক্ষ, দুই পক্ষর কোনো পক্ষ না হেলে নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি, কাউকে দোষারোপ না করে, কারো পক্ষে হেলে না গিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকার চেষ্টা করি। অনেক চ্যানেল রয়েছে সরাসরি এক পক্ষের হয়ে কথা বলে, সরকারের পক্ষে হয়ে কথা বলে। সেসব চ্যানেলেও জরিপে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার জনপ্রিয়তা বেশি কিংবা আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি। কিন্তু কেন এমনটা ঘটছে?
কি এমন ঘটলো যে এমনটা ঘটছে? অনেকে বলছেন যে ডক্টর ইউনূস প্রতিশোধ পরায়ণ হয়ে অনেক কাজ করছেন, অনেক ব্যবস্থা নিচ্ছেন। প্রতিশোধ পরায়ণতা খুব একটা ভালো রেজাল্ট আনে না, এটা একটা কারণ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা কারণ। উপদেষ্টাদের মধ্যে আন্তঃসম্পর্কের অভাব একটা কারণ। উপদেষ্টারা কে কি বলছেন ঠিক নেই। কোনো একজন উপদেষ্টা বলছেন 2025 সালে নির্বাচন হবে, পরক্ষণে প্রেস সেক্রেটারি বলছেন না, এটা প্রধান উপদেষ্টার কথা না, এটা তার ব্যক্তিগত কথা। সেনাপ্রধান বলছেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হচ্ছে না, এটা সেনাপ্রধানের ব্যক্তিগত কথা, এটা প্রধান উপদেষ্টার কথা না, কিংবা এটা সরকারের কথা না। এরকমভাবে কেউ 25 সাল, কেউ 26 সালে নির্বাচন হচ্ছে এরকম কথা বলছেন, আবার সেটাকে ভেটো দেয়া হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে প্রেস উইং থেকে। এই যে আন্তঃকলহ, উপদেষ্টাদের মধ্যে আন্তঃকলহ, অর্থাৎ সরকারের মধ্যেই এক ধরনের মিলের অভাব, সেটাও একটা জনপ্রিয়তায় ভাটা পড়ার অন্যতম একটা কারণ বলে মনে করেন অনেকে। আর একটা বড় কারণ সেটা হচ্ছে সরকার তার পক্ষের রাজনৈতিক দলগুলোকেই দূরে ঠেলে দিচ্ছে। যেমন সম্প্রতি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। এই কথার মাধ্যমে যা তাদের পক্ষে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকেও দূরে ঠেলে দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে যখন আপনি দূরে ঠেলে দেবেন, যখন আপনি একা হয়ে যাবেন, তখন আপনার জনপ্রিয়তায় ভাটা পড়বে, এটাই স্বাভাবিক। আর একটা ব্যাপার যেটা রয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কানেকশন বেড়েছে এই মুহূর্তে, যেটা বর্তমান সরকারের আন্তর্জাতিক কানেকশন একেবারে শূন্যের কোঠায়। বর্তমান সরকারের আন্তর্জাতিক কানেকশন ছিল একমাত্র আমেরিকায় জো বাইডেন প্রশাসনের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল, যে সম্পর্কের আমরা বিভিন্ন রকম চেহারা দেখেছি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প জয়লাভের পরে সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছেই বলা যায়, সেই সম্পর্ক আর নেই। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে ডক্টর ইউনূস প্রশাসনের তেমন কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। অন্যদিকে ভারত সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক, ভারতের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হওয়া, এই সম্পর্ককে কেন্দ্র করেও অনেক অবনতি হয়েছে বর্তমান সরকারের জনপ্রিয়তা। ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এই দুজন যখন শেখ হাসিনার পক্ষে পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে কাজ করছেন, শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে চীন রয়েছে, রাশিয়া রয়েছে, এই শক্তিগুলো যখন কাজ করছে, যুক্তরাজ্য পর্যন্ত শেখ হাসিনার পক্ষে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছে, বিভিন্ন বিবৃতিতে সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে। এরকম নানা ইকুয়েশন মিলিয়ে আমার মনে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা অনেকটাই ভাটা পড়েছে। আর ওই ভাটা পড়া জনপ্রিয়তার সুযোগ নিয়ে আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে। এখন যে কোনো জায়গায় জরিপ করলে, একটা দুইটা ব্যতিক্রম বাদ দিয়ে যে কোনো জায়গায়, ইউটিউবে আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করি বিভিন্ন চ্যানেলে জরিপ হয়, প্রায় সবগুলো চ্যানেল, প্রায় 95% চ্যানেলের জরিপেই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার পক্ষে মানুষ ভোট দিচ্ছে। এর সব থেকে বড় একটি কারণ হচ্ছে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার মব জাস্টিস নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার আদালতে আক্রমণের যে দৃশ্য প্রতিনিয়ত ঘটছে সেটা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সরকার সংখ্যালঘু নির্যাতনের দৃশ্য পাল্টাতে ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে সরকারের ব্যর্থতার পাল্লা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। দর্শক, আপনার কি মনে হয়, আমি যে বিষয়গুলো বিশ্লেষণ করলাম সেই বিষয়েই কি ডক্টর ইউনূসের সরকারের জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণ, নাকি আরো অনেক বিষয় রয়েছে?